নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার গল্পের আসরে। ফুলঝুরি গল্পের শেষাংশ। তাহলে কি হলো? রাজকুমারটি ওই মেয়েটিকে আগামীকাল আসার প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এখন যেতে গিয়ে রাজকুমারের কি মনে হলো, সে আবার পেছন ফিরে তাকালো এবং সেই মেয়েটির কাছে আসলো। মেয়েটির কাছে এসে তার মানে মানে এত এত কি বলবো, এটাকে লোভ বলবো না একটা ইচ্ছা, হ্যাঁ? যার ফলে সে কি করলো, মেয়েটিকে একটু স্পর্শ করলো। যে আমি আসছি বলে আবার একটু স্পর্শ করলো এবং স্পর্শ করার সঙ্গে, সঙ্গে অবাক একটা কাণ্ড, একেবারে রীতিমতো জাদু। কি হলো, মেয়েটির শরীর থেকে একেবারে ঝরঝর, ঝরঝর, ঝরঝর করে পুষ্পবৃষ্টি অর্থাৎ ফুলের বৃষ্টি হতে লাগলো। আর তার সঙ্গে, সঙ্গে একেবারে পারিজাত ফুলের মতন সুন্দর গন্ধ বেরোতে লাগলো। রাজকুমার তো দেখে অবাক। এ তো বিশাল ব্যাপার, একেবারে অবাক কাণ্ড, খানিকটা অলৌকিক ব্যাপার, এরকম একটা মনে করছে। তার তো আরো ভালো লেগে গেল, একে তো আমাকে নিয়ে যেতেই হবে। আম আ আমার স্ত্রী করে নিয়ে যেতেই হবে রাজ্যে। তাহলে আমাকে খুব তাড়াতাড়ি আমার বাবা-মাকে গিয়ে খবর দিতে হবে। সে আর দেরি করল না। সে সঙ্গে, সঙ্গে ওই মেয়েটির থেকে অনুমতি নিয়ে একেবারে ঘোড়ায় চেপে টগবগ, 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 টগবগ করতে, 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 করতে নিজের রাজ্যে, রাজপ্রাসাদে ফিরে গেল। এখন এইদিকে আরেকটা কাণ্ড, এবার নতুন আরেকটা মোড় নেবে এই গল্পের। সে মোড়টা কি? আমরা দেখব এবার একটা আ খলনায়িকাকে। আমরা তো জানি যে কোনো মুভি বলো আর যাই বলো, গল্পই বলো, বেশ সমান তালে চলছে, এটা ঠিক একটা ভালো লাগে না। একেবারে যুযুধান অবস্থা হবে, একটা খলনায়ক বা খলনায়িকা থাকবে একেবারে বিন্দু মাসির মতন, তারপরেই না জমে উঠবে, তাই না? তো এইখানেও একটা বিন্দু মাসির মতন মাসি থাকবে। আমার পরে যেতে, যেতে আমরা শুনে নেব গল্পটা। সেই বিন্দু মাসিটার চরিত্র কি হবে। তো রাজকুমার তো গেল, রাজপ্রাসাদে গেল, গিয়ে মহা আনন্দ, হ্যাঁ? এবার রাজরানী এবং রাজামশাই এরা ভাবছে যে রাজপুত্রের এত আনন্দ কিসের? আ এর আগে তো এত আনন্দিত হতে দেখিনি কুমারকে কখনো। তাহলে কি ব্যাপার ঘটলো? নিশ্চয়ই কোনো ব্যাপার ঘটেছে। হ্যাঁ? তো তারা একসময় জিজ্ঞেস করল যে, "বাবা, আ কি ব্যাপার? তোমাকে যে খুব আনন্দিত লাগছে, তুমি মৃগয়া করে আসার পর থেকে দেখছি তোমার ভীষণ উৎফুল্ল লাগছে তোমাকে। ব্যাপারটা কি?" তখন রাজকুমার একটু লজ্জিতভাবে মাথা নত করে বলল যে, "বাবা, মা, তোমরা তো আমার বিয়ে দেওয়ার জন্য খুব জোর করছিলে। কিন্তু আমার কোনো রাজকুমারীকেই পছন্দ হচ্ছিল না। কোনো রাজ্যের রাজকুমারীকেই আমার পছন্দ হচ্ছিল না। তারা দেখতে সুন্দর, তারা ঐশ্বর্যে অনেক উঁচুতে আছে, আ সম্পদে অনেক বড়। কিন্তু কোথাও গিয়ে যেন আমার একটা অপছন্দের দিক থেকেই যাচ্ছিল। আমি একটু অন্যরকম খুঁজছিলাম। সেটা আমি পেয়ে গেছি বাবা। আমি তাকে বিয়ে করব।" তখন কথাটা শুনে আম রাজা রানী তো ভীষণ উৎফুল্ল, একেবারে আনন্দে আত্মহারা। বলে কি, যে ছেলেকে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বলে, 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 বলে বিয়ের কথা কানেই তুলত না, গায়ে জলই ফেলতে দিত না, সেই রাজকুমার নিজে থেকে আজকে বলছে বিয়ে করবে। তা এ তো খুব আনন্দের কথা। এ তো একেবারে ফেলা যায় না কথাটা। যাই হোক, তখন তাকে বলল, "হ্যাঁ, নিশ্চয়ই আমরা তো উদগ্রীব হয়ে আছি তোমার বিয়ে দেওয়ার জন্য। রাজ্যটা একেবারে শূন্য হয়ে যাচ্ছে। একটা রানী, নতুন রানী আসবে, হ্যাঁ? তোমার স্ত্রী আসবে, সে নতুন দায়িত্ব নেবে। আমাদের কত আনন্দ। তো তুমি তো এতদিন তো কোনো কথাই শুনছিলে না। যাই হোক, তোমার যখন পছন্দ হয়েছে সেই মেয়েটিকেই আমরা আ পুত্রবধূ হিসেবে নিয়ে আসবো, বরণ করে নিয়ে আসবো। বলো কি? কে বা কোথায়, তার ঠিকানা দাও।" তখন রাজকুমার একদম সবিস্তারে ঘটনাটা তাদেরকে জানালো। তারাও এখন দেখছে এ তো অলৌকিক ব্যাপার। কিন্তু একটাই মাত্র ছেলে, তারপরে নাও করা যায় না। কি থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক। তার থেকে বাবা চলো যাই, গিয়ে আমরা দেখেই আসি একদিন। তো তার পরের দিন একেবারে উম আ রাজা, রানী, রাজকুমার একেবারে সমবিহারে চলেছে সেই কন্যা দেখতে। এখন
ওইদিকে ওই মেয়েটিও ফুলঝুরি, অর্থাৎ এই গল্পের যার নাম ফুলঝুরিও তার বাঘিনী মা সমেত আরও অন্যান্য বন্য পশুদের সব এক জায়গায় মানে সভা মতন করে রেখেছে যে তোমরা এখানে অপেক্ষা করো, রাজকুমার যখন বলেছে আসবেন তাহলে নিশ্চয়ই তিনি আসবেন। তো এই বলে তাদেরকেও এক জায়গায় জড়ো করে বসিয়ে রেখেছে, তারাও অপেক্ষা করছে। এদিকেও আস্তে 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 রাজা রানী এবং রাজকুমার ঘোড়ায় করে রথে চড়ে আসছে এই বনের মধ্যে। সেই গভীর বনের একদম মাঝখানে একটা সুন্দর প্রশস্ত জায়গায় মিটিংটা বসলো। রাজা রানী রাজকুমার, ওদিকে ফুলঝুরির বাঘিনী মা এবং অন্যান্য পশু আত্মীয়রা সবাই মিলে সেই সভায় অংশগ্রহণ করেছে। কথাবার্তা চলছে। এখন রাজামশাই তো দেখেই, রানীরাও দেখে খুব পছন্দ হয়েছে ফুলঝুরিকে, এবং তারা ওই রাজকুমারের পছন্দের প্রশংসা করছে যে কুমার, তোমার পছন্দের তারিফ করতেই হয়, সত্যি মেয়েটিকে আমাদের খুব ভালো লেগেছে। এবং সবাই সুন্দরভাবে সেই সভা বা মিটিং বা আলোচনা শেষ করে রাজামশাই তখন কথা দিয়ে গেলেন যে আগামী সপ্তাহেই আমার ছেলে তোমার এই মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, তারপরে আমরা ওখানে গিয়ে রাজপ্রাসাদে বিশাল অনুষ্ঠান করব। এই কথা হওয়ার পরে রাজা রানী রাজকুমার সবাই রাজপ্রাসাদের দিকে ফিরে আসে। তারপরে কি হয়, এদিকে মনময় একেবারে আনন্দ হই হুল্লোড় শুরু হয়ে গেছে। ফুলঝুরির বিয়ে, সবাই মিলে আনন্দ করছে, লাফালাফি করছে, আনন্দ আর ধরে না ওদের মধ্যে। হ্যাঁ, নিজের সন্তানের মতন করে সবাই মানুষ করেছে ফুলঝুরিকে, আনন্দ তো হবেই, তাই না? তো যাই হোক, তারা খুব আনন্দ করছে। এদিকে বাঘিনী আনন্দ করছে আবার কাঁদছেও। মানে এটা একটা ভাবার বিষয়, তাই না? বাঘিনী যে যে হিংস্র প্রাণী, নরখাদক, সে কিনা মায়ায় পড়ে তাকে বড় করেছে, লালন পালন করেছে নিজের সন্তানের মতন। সেই সন্তান আজ চলে যাবে অন্যের ঘরে, তাকে আর দেখতে পাবে না। এটা বড় কষ্ট, বেদনাদায়ক, তাই না? যারা কন্যাদায়গ্রস্ত বা যাদের মেয়েদের বিয়ে হয়ে যায়, একমাত্র তারাই এটার মর্ম উপলব্ধি করতে পারবে। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না। এইবারে ওই সপ্তাহখানেকের মধ্যে নির্দিষ্ট দিন চলে আসে। রাজকুমার আসে রথে চড়ে রীতিমতন এসে সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ফুলঝুরিকে রথের পাশে বসিয়ে নিয়ে যায়। যেতে যেতে এবারে দুজনায় মনের মতন গল্প করতে যাচ্ছে। হ্যাঁ, দুজনায় একটু লজ্জা পাচ্ছে, আবার একটু আনন্দ হচ্ছে, যেটা হয় আর কি। হ্যাঁ, সেইভাবেই দুজনায় চলেছে। এখন রাজপ্রাসাদের সিংহদুয়ারের সামনে এখন রাজকুমার রথটাকে দাঁড় করিয়েছে। রথটাকে দাঁড় করিয়ে ফুলঝুরিকে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি ততক্ষণ আমার বাবা মাকে গিয়ে খবর দিয়ে আসি। তাহলে তারা তোমাকে বরণ করতে নিয়ে আসবে, বরণ করে নিতে আসবে। তারা তৈরিই আছে। ফুলঝুরি বলছে, ঠিক আছে তাই। হ্যাঁ, সে তো এর আগে জঙ্গলের বাইরে বেরোয়নি, এইরকম লোকালয়ে বেরোয়নি। সে তো চতুর্দিকে তাকাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, ভালোও লাগছে আবার ভালোও লাগছে না। একেবারে মনের অবস্থাটা দোলাচলে দুলছে। সে যাই হোক বলল, ঠিক আছে তুমি যাও। এখন রাজকুমার যেই চলে গেল, ইতিমধ্যে আমাদের বিন্দু মাসি নামক খলনায়িকার প্রবেশ। রাজকুমার তো ফুলঝুরিকে সেই সিংহদুয়ারের সামনে রথে বসিয়ে রেখে চলে গেল রাজপ্রাসাদে বাবা মাকে এবং অন্যান্য দাস দাসীদের খবর দেওয়ার জন্য, বরণ করতে হবে। এদিকে কি হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি যে রাজপ্রাসাদের চারধারে পরিখা কাটা থাকতো, যাতে করে শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে। তা সেই রকমই ওই রাজপ্রাসাদেরও চারপাশে বেশ চওড়া করে পরিখা কাটা আছে। তো সেই পরিখার জলে, দিঘির মতন জলে ওই রাজ্যের মানুষরা আসতো, গৃহবধূরা আসতো বিভিন্ন সাংসারিক কাজকর্ম করতে, ধোয়া কাচা, জল নিয়ে ব্যবহার করা, এইসব করতে আসতো। তো ফুলঝুরি তো সেখানে এক মনে রথে বসে আছে।
সেই সময় সেইখানে প্রবেশ করে একটি মহিলা, একেবারে কালো কুৎসিত দেখতে, বেঁটে, চুলে তেল নেই, চিরুনি নেই, পরনের কাপড় ময়লা ছেঁড়া, শরীরে একেবারে খরা ওঠা, এইরকম একটা একেবারে একেবারে গরিব হলে যা হয় এরকম একটা দৃশ্য বলতে গেলে, গল্পের খাতিরে। তো সে আসছে কলসি নিয়ে সেই পরিখা থেকে, এমন দিঘি বলবো আমরা এরপর থেকে, সেই দিঘি থেকে জল দিতে, সংসারের কাজের জন্য রান্না বান্না করবে, যাই হোক সেটা ওর ব্যাপার। তো জল নিতে এসছে, এখন জল নেয়, জল পড়ে যায়। মানে এই অবস্থা দেখে, যখন ৩-৪ বার ৫-৬ বার এরকম হয় পরপর, এই অবস্থা দেখে ওই জল রথে নেয়, বসা জল পড়ে যায়। ফুলঝুরি মজা পেয়ে অবাক হয়ে, আর ওই বউটির ওই রকম বিদঘুটে কাজ দেখে হেসে ফেলেছে ফিক করে। ফিক করে হেসে ফেলায় এখন এই বউটির নজর গেছে ফুলঝুরির দিকে, রথে বসা ফুলঝুরির দিকে। এখন এর একটু রাগ হয়েছে, কি আমাকে দেখে হাসা, দেখাচ্ছি মজা বলে এইবারে ওকে কি করেছে, বলছে, গিয়ে বলছে তুমি হাসলে কেন? তো বলছে, ও মাথা হাসবো না, তুমি ফুটো কলসি নিয়ে জল ভরতে চাইছো, তাতে জল থাকে কলসিতে, এগুলো তো, এটা তো সবাই জানে, সেই জন্য আমি হাসছি তোমার এই বোকা বোকা কাজ দেখে। বলছে, আমি বোকা? হুম, তো ও তো আর বুঝ হবেই, একদম কি বলবো, লেখাপড়া জানে না, সভ্যতা ভব্যতা বলে কিছু নেই, ভদ্রলোকের সঙ্গে মেশে না, কি এরা একটা ব্যাপার, এই গল্পের খাতিরেই বারবার বলছি কিন্তু। তো তার তো রাগ হওয়ার কথাই, হ্যাঁ আমাকে বোকা বললো, এদিকে বোকা কাজ করছে কিন্তু, কিন্তু বোকা বললেই রেগে যাচ্ছে। তখন কি করলো, ওকে একদম তবে রে বলে ওকে একদম টেনে নিয়ে গিয়ে ওই ওর পোশাক আশাক পরে, জোর করে ওর পোশাক টাশাক নিজে পরে নিয়েছে, এবং ওকে ওই দিঘির জলে ফেলে দিয়ে ও একদম একবার ৭-৮ ঘোমটা দিয়ে ওই রথে গিয়ে বসেছে। এখন কি হয়েছে, সে যখন ওকে ফেলে দিয়েছে, ও যেহেতু ফুলঝুরি, গা দিয়ে ফুল ঝরে, সেহেতু ওই দিঘির মধ্যে একটা বিশাল বড় একদম সুন্দর গোলাপি পদ্ম ফুল হয়ে ফুটে আছে। এইবারে রাজকুমার তো গিয়েছে খবর দিতে। এবার সবাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে, একেবারে দাস দাসী পারিষদ অনুচরবর্গ, রাজা রানী, তাদের আত্মীয় পরিজন, একেবারে সবাই ছুটে আসছে বরণ করবে, একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, ছুটে আসছে বরণ করবে। এবার ওকে ওই অবস্থায় নিয়ে যাচ্ছে। ঘোমটা খোলা নেই, ঘোমটা তো দেওয়া আছে ৭-৮ ঘোমটা, ওরা বুঝতেও পারছে না। এখন ঘরের মধ্যে নিয়ে গিয়ে যখন শুভদৃষ্টি হবে, তখন দেখা গেল ওই কালো একটা হুঁতকা মোটা বেটে একটা কুৎসিত বউটা। তখন ওরা অবাক হয়ে গেল, কুমার এটা কি হলো? আমরা দেখে আসলাম এক মেয়ে, তুমি এই মেয়েকে নিয়ে আসলে, এটা আবার কি কথা? হ্যাঁ, কিন্তু রাজকার্য বলে কথা, এখন যেটা হয়ে গেছে, রাজনীতি বলে, যেটা হয়ে গেছে সেটা তো আর খণ্ডানো যায় না। ওকে যেহেতু বরণ করে নিয়েছে, সেহেতু ওকেই রাখতে হবে। ওরা এবার কপাল চাপড়াচ্ছে, হাই হাই করছে, কিন্তু কিছু করার নেই, ওকেই বরণ করে ঘরে তুলতে হলো। এইদিকে রাজকুমার তো রেগে গেল, রাজকুমার রেগে গিয়ে মনে মনে ফুঁসছে, মনে মনে ওকে গালিগালাজ করছে, আর চিন্তায় চিন্তায় মানে অস্থির হয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব হলো, আমি নিয়ে আসলাম ফুলঝুরিকে, আর এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর মধ্যে, আমাকে জানতেই হবে ব্যাপারটা কি। তো এইভাবে সে ওই ফুলশয্যায়, আর সে ফুলশয্যা হলো না। কি করলো, রাজকুমার কিছু একটা আন্দাজ করলো, রাজকুমারের তো এইবার ওকে দেখেই তো বমি আসছে, এরকম একটা ব্যাপার, আমি এত সুন্দর ফুলঝুরিকে দেখে আসলাম, আর এই কোথায় একটা এরকম রাক্ষসীর মতন মেয়ে, এর সঙ্গে কি করে আমি সহবাস করব। এখন কি করলো, ও রাজা রানীকে কিছুই জানতে দিল না, আত্মীয় পরিজনকে কিছুই জানতে দিল না, ও কি করলো, ঘরের মধ্যে দুটো বিছানা দুদিকে করে আলাদা আলাদা শুতে লাগলো। এবং তার পরের দিন সকালবেলা উঠে রাজকুমার কি করেছে, ওই দিঘির ধারে বেড়াতে গেছে, মন মরা অবস্থা, মন খারাপ, স্বাভাবিক এই অবস্থায় যেটা হয় আর কি, মনটা খারাপ। তখন ভাবছি কি হলো, আমি আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না, আমি মেলাতে পারছি না কিছুতেই।
এটা কেন হলো? কিভাবে হলো? এই করতে, করতে সেই ফুটে থাকা পদ্ম ফুলটার দিকে রাজকুমারের নজর গেল। রাজকুমার বলল, "বাহ! এর আগে তো আমি এই পদ্ম ফুল দেখিনি। এত সুন্দর পদ্ম ফুল। আমি তো রোজ এই দিঘিতে আসি। আম আ এখানে মানে বৈকালিক ভ্রমণে আসি। তো আমি তো দেখিনি। বেশ ভালো তো। এই পদ্ম ফুলটাকে আমি নিয়ে যাব।" বলে এখন রাজকুমার সেই পদ্ম ফুলটাকে ওই দিঘি থেকে তুলে রাজপ্রাসাদে একদম নিজের শয়ন কক্ষের একদম পালঙ্কের পাশেই, হ্যাঁ? পালঙ্কের পাশেই একেবারে হিরে খচিত ফুলদানিতে, বিশাল ফুলদানিতে সে পদ্মফুল রেখে দিয়েছে। পদ্মফুল রেখে দেওয়ার পরে কি হয়েছে? আম রেখে দেওয়ার পরে যাই হোক স্বাভাবিকভাবে দিন যাপন করে। কিন্তু ওদের মিল হয় না। বাইরের লোক সবাই জানে যে ওরা স্বামী-স্ত্রী। কিন্তু এরা জানে যে এরা স্বামী-স্ত্রী নয়। রাজকুমার তো মোটেই মেনে নেয়নি। এইভাবেই রাজকুমারের শোকে, দুঃখে, চিন্তায় দিন যায়। কিন্তু কিছুতেই উদ্ধার করতে পারে না রাজকুমার। কেন এমনটা হলো? অথচ রাজকুমার তককে, তককে থাকে। তাকে তো উদ্ধার করতেই হবে। এত বড় একটা কেচ্ছা ঘটে গেল, সেটা উদ্ধার হবে না? এখন হঠাৎ একদিন রাজকুমার সকালবেলা উঠে খেয়াল করে যে তার শ্বেত শুভ্র বসনে একেবারে পানের পিকের দাগ, ছিপ ফেলা। যে আমরা যে বয়স্ক মানুষরা পান খেয়ে যে পিক ফেললে পক করে পিক ফেললে যে একটা দাগ হয়ে যায় না লালচে, লালচে? সেইরকম দাগ। তার সারা ওই শ্বেত শুভ্র বসনে সাদা জামায়। এখন সে উঠে দেখে এ কি? কি ঘেন্না, কি ঘেন্না! উদ্ধার করতে পারে না। এটা কি হচ্ছে? কোথা থেকে এলো? তখন ও ভাবছে যে তাই তো এটা আবার নতুন উপদ্রব শুরু হলো, এটা আবার কি জিনিস? ও উঠে ওই বউটাকে ধরেছে। ওই বউটাকে ধরে এইবারে সেই বকা, হ্যাঁ? "তুমি এইসব করেছো। তুমি ছাড়া এ কেউ করবে না। এ অন্য কোনো মানুষের কাজ না।" এবার ও যত অস্বীকার করে, যত কান্নাকাটি করে, পায়ে ধরাধরি করে, ততই রাজকুমার রেগে যায়। এমনিতেই তো রাগ আছে ওর উপর, হ্যাঁ? তো চোখের বালি বলে কথা, একেবারে বিষ-দৃশ। ততই রাজকুমার আরো রেগে যায়। ও যত বারণ করে, "না আমি এটা করিনি", অস্বীকার করে, তত রাজকুমার রেগে যায়। "হ্যাঁ, তুমিই এসব কাণ্ড করেছো। তোমার তুমি ছাড়া আর কেউ করতে পারে না এরকম নোংরা কাণ্ড।" কিন্তু রাজকুমার যতই দোষারোপ করুক, আ নজরে তো বোঝা যায় যে হ্যাঁ, কে দোষী আর কে না নির্দোষ, বা কে মিথ্যে বলছে, কে সত্যি বলছে। রাজকুমারের মনে খটকা লাগে, তাহলে করছেটা কে? এরম ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন এরম যায়। কয়েকদিন যাওয়ার পরে রাজকুমার একটা নতুন বুদ্ধি খেলালো মনে। রাজকুমার ভাবলো মনে, মনে ভাবলো যে আজকে রাতটা আমি ঘুমাবো না। দেখি কি ব্যাপারটা ঘটে। সত্যি, সত্যি রাজকুমার ঘুমায়নি। আন ঘুমের ভান করে রাজকুমার ওই মটকা মেরে পড়ে আছে পালঙ্কের উপরে। এখন ধীরে, ধীরে রাত ১ প্রহর হয়, দ্বিপ্রহর হয়। ঠিক সেইরকম ৩ প্রহরের সময় কি দ্বিপ্রহরের সময় দেখে কি মানে একটা আশ্চর্য ভৌতিক অলৌকিক কাণ্ড মতন, হ্যাঁ? দেখে সেই সেই পাশে হিরেখচিত ফুলদানি থেকে, সেই পদ্ম ফুল থেকে একটি সুন্দর একটা পরীর মতন কেউ, আবছা দেখছে তো, স্পষ্ট দেখতে পাচ্ছে না, কেউ নামলো। নেমে ওই ম্যা ম্যা পাশেই রাখা পানের বাটা থেকে পান ভালো করে সাজলো। সেজে মুখে পুরে চিবিয়ে এইবারে ওই রাজকুমারের ওই পোশাকের উপরে পিক ফেলে যেই চলে যাবে, রাজকুমার খপ করে হাতটা ধরেছে। খপ করে হাতটা ধরে এইবার ও চমকে গেছে। "আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন।" বলছে, "ছাড়বো? আমি ছাড়বো তোমাকে? তুমি কে আগে বলো?" বলে এবার চিৎকার চেঁচামেচিতে একেবারে ঝাড় লণ্ঠন, চতুর্দিকের আলো জ্বলে উঠল। রাজকুমার উঠেই একেবারে ও এক হাতে ওই রাজকুমারী বা পরী মেয়েটিকে ধরে আর এক হাতে সমস্ত আলো জ্বালিয়ে দিতে, দিতে চিৎকার করছে, চিৎকার করছে, সবাইকে ডাকছে, "তোমরা এসো, তোমরা এসো, তাড়াতাড়ি এসো। একজনকে ধরেছি, একজনকে ধরেছি, তাড়াতাড়ি এসো। এ কে আমি জানি না।" এইবারে তখন ওরও তো একদম সুন্দর মুখ-টুখ ঢাকা, হ্যাঁ? তখন এবারে যেই দেখছে কিনা তখন বলছে যে আলো যেই এসছে, তখন বলছে, "আরে! তুমি?" রাজকুমার অবাক! ওখানে দাঁড়িয়ে গেছে। একেবারে স্ট্যাচু হয়ে গেছে। "তুমি? তুমি কোথা থেকে এলে? আর এভাবেই বাইরে এলে কেন তুমি?"
তখন এবার রাজকুমারও এরকম প্রশ্ন করছে, ওদিক দিয়ে ওই কুৎসিত মহিলাটিও এসে গেছে। ওর তো এবার প্যালপিটেশন শুরু হয়ে গেছে। এইবারে আমার খেল খতম। হ্যাঁ? আমি এবার কি করব? আমাকে এবারে হয়তো গর্দান দেবে। হ্যাঁ? তখন কি করল? এইদিকে সব রাজপ্রাসাদ একেবারে আলোয় আলোকিত করে হৈ হৈ করে সব রাজা রানী সবাই ছুটে এলো। হ্যাঁ? মন্ত্রী সান্ত্রী সব ছুটে এলো। এসে এবার ঘটনাটা এবার খোলতাই হচ্ছে। কি? না, আমি ওই রাজকুমার যখন আমাকে রথে বসিয়ে রেখে রাজা রানীকে ডাকতে এসেছিল, তখনই এই মহিলাটি গিয়ে জল ভরছিল। এরকম আনুপূর্বিক সমস্ত ঘটনা তার সঙ্গে যা যা ঘটেছে সমস্ত বলল। তারপরে বলল, যার ফলে আজকে আমি এই অবস্থায় আর ও এখানে আছে। তখন এবার রাজা রানী একেবারে ক্রোধে ক্রোধান্বিত হয়ে, কই সে পাপিনী পাপিষ্ঠা, নিয়ে আয় তাকে। হ্যাঁ, কই সে দোষী মহিলা। এইবার ও তো থর করে কাঁপছে। এবার তো বুঝতে পেরেছে আমাকে একেবারে সেই গিলোটিন যন্ত্রে মানে দিয়ে দেবে একেবারে গর্দান। এবার কি করব, প্রাণ বাঁচানো দায় হয়ে যাবে। তখন এবার ও তো কাঁদছে, তখন গিয়ে বলছে, আমাকে ক্ষমা করুন রাজামশাই, রাজকুমার রানীমা, আমি বড় দোষ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। বলছে, ক্ষমা? তোকে ক্ষমা কিছুই করব না। তুই এত বড় অন্যায় করেছিস, এই রাজ্যের ভাবি রানীর সঙ্গে, আগামী হবু রানীর সঙ্গে তুই এই অন্যায় কাজ করেছিস। তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ, তোকে আমরা প্রাণদণ্ড দেবই দেব। তখন ও তো কাতরে কাঁদছে, মানে সে কি কান্নার, মানে একটা কান্নার রোল পড়ে গেছে। এইভাবে চলতে চলতে খানিকক্ষণ, তখন রানী বলছে, মেয়ের মন তো একটু নরম, বলছে, দাঁড়ান 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 রাজামশাই, হ্যাঁ, কুমার দাঁড়াও, আগে ওনার বক্তব্যটা শুনি, কি ব্যাপারটা। তখন ওই বলল যে, দীর্ঘদিন জন্ম থেকেই আমরা গরিব, তাই লোভ আর সামলাতে পারলাম না রাজপ্রাসাদে যাওয়ার। ওর মুখ থেকে যখন শুনলাম যে ও রাজকুমারের স্ত্রী হিসেবে এসেছে, হ্যাঁ, তখন থেকে আমার লোভ সামলাতে পারলাম না। রাজপরিবারের সুখ, ঐশ্বর্য, ধন সম্পদ, খাওয়া বিলাসিতা, এর থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারলাম না। এই লোভটা আমাকে পেয়ে বসলো, তাই আমি এই কাণ্ডটা করেছি। তখন রাজামশাই বলল, ভাবলো, সত্যি তো, তাই তো, এরা গরিব মানুষ, এদেরও তো একটু ইচ্ছা হয়। তাই কি করলো, বলল, ঠিক আছে, আমার পুত্রের বিবাহ, শুভ বিবাহ উপলক্ষে, শুভ কাজ উপলক্ষে আজকে সমস্ত অপরাধ, সবার সমস্ত অপরাধ মকুব করে দিলাম, এবং তুমি যার জন্য এত বড় একটা অপরাধ করেছো, জীবনের ঝুঁকি নিয়েছো, তোমাকে আমরা অনেক সম্পদ দেব এবং অর্থ দেব, এবং তোমাকে একটা সুন্দর প্রাসাদ তৈরি করে দেব। সেখানে তুমি, তোমার সন্তান, তোমার স্বামী, তুমি নিজে, তোমার শ্বশুর শাশুড়ি সপরিবারে সুখে থাকো, যাতে তার ব্যবস্থা আমি করে দেব। হ্যাঁ, এটাই আমার পুত্রের শুভ বিবাহ উপলক্ষে তোমাদের উপহার, তোমাকে উপহার দিলাম। সমস্ত রাজ্যবাসীকে ঢ্যাঁড়রা পিটিয়ে দাও, আমার পুত্রের বিবাহ উপলক্ষে আগামীকাল যেন সবাই চলে আসে, মহা ধুমধাম হবে, মহাভোজ হবে। এই বলে ঢ্যাঁড়রা পিটিয়ে দিতে বলল, এবং যে যার মতন ছোটাছুটি আরম্ভ করলো এই বিবাহের কাজের জন্য। তদারকি করতে হবে, হ্যাঁ, রাজপরিবারের রাজকুমারের বিবাহ বলে কথা, সে কি আর যাতা কথা? হ্যাঁ, এইভাবে তারা সমস্ত কিছু চতুর্দিকে ছড়িয়ে পড়লো, রাতারাতি ছড়িয়ে পড়ে সমস্ত রাজ্যবাসীদের নিমন্ত্রণ করলো, ঢ্যাঁড়রা পিটিয়ে দিল, এবং তার পরের দিন বিশাল আয়োজন, সে রাজকীয় আয়োজন, সে আমরা মুখে কি বলবো, প্রকাশ করবো, সে কি আর মুখে বলেন নাকি, রাজকীয় আয়োজন যাকে বলে। হ্যাঁ, সেই আয়োজনে আমারও নিমন্ত্রণ ছিল, জানো, আমারও নিমন্ত্রণ ছিল। আমি গিয়ে পেট পুড়ে খেয়ে এসেছি, আর গাদা গাদা সোনা, হিরে, জহরত, মণি, মুক্ত, এইগুলো উপহার নিয়ে এসেছি। কি, তোমরা যাবে নাকি? যেতে ইচ্ছে করছে? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আর এই গল্পটা শোনো, শুনে ভালো কমেন্ট দাও, তাহলে আমি তোমাদেরকে সেই রাজপরিবারে নিয়ে যাব এবং মহা ধুমধামের সে অনুষ্ঠান দেখাবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের গল্প শোনার জন্য এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য।